আসসালামু আলাইকুম ম্যাম। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তাহলে পড়াশোনার কি অবস্থা? পরীক্ষা টরীক্ষা তো সবে শুরু করলাম। তখন তো অনলাইন পরীক্ষা ডেট দিতে হবে। ম্যাম ক্লাসই তো হয় না। ক্লাস যেগুলো হয়ে গেছে, তোমাদের তো অনেক পরীক্ষা এখন পেন্ডিং আছে না? ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম কথা শুনে যান না ভালো করে। ভালো করে শোনা যায় না? স্পষ্ট শোনা যায় নাকি? ম্যাডাম খুবই আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, এবার শোনাচ্ছে? না ম্যাম, ঠিকভাবেই শোনা যাচ্ছে। অনেকের কানে প্রবলেম থাকতে পারে। না ম্যাডাম, একটু কম শোনা যাচ্ছে ম্যাডাম, এটা শিওর। সাউন্ড বাড়াও, ভলিউম বাড়াও। আমি তো ফুল ভলিউম দিয়েছি। আপনার স্পিকারটা চেক করে নেই, তারপরে দেখি। মাইক্রোফোন এবার শোনা যাচ্ছে? অনেক আস্তে। জি ম্যাম, এবার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা প্রায় ক্লাসে ঢোকার 8 মিনিট হয়ে গেল আমাদের। আমরা কি আরো ওয়েট করবো নাকি ক্লাস শুরু করবো? শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা বললা না তো তোমরা সবাই কেমন আছো করোনার মধ্যে? কারো অসুস্থতা বা কারো আত্মীয় স্বজন হচ্ছে তোমার আহ, গুরুতর অসুস্থ এরকম আছে নাকি? না ম্যাম, এখন পর্যন্ত ভালোই আছি। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি, বুঝছো? আম, তোমাদের হচ্ছে মোটামুটি 4 নম্বর এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। 5 নম্বর আর 6 নম্বর এক্সপেরিমেন্টের আজকে হচ্ছে তোমার ইয়ে দিয়ে দিছি, দেখছো পাইছো কিনা? না ম্যাম। আচ্ছা, পেয়ে যাবা হয়তো বা, গ্রুপে দিয়ে দিছি আর কি। আচ্ছা, গতদিনের আমাদের 4 নম্বর এক্সপেরিমেন্টের ডাইহাইব্রিডের কমপ্লিট ডমিনেন্সের একটা অঙ্ক আমরা বলছিলাম যে পরে করব, তাই না? 7 নম্বর অঙ্কটা। তো 7 নম্বর অঙ্কটা কি তোমরা ট্রাই করছো নাকি যে ম্যাডাম করাই দিবে একদম? সমস্যা নাই, আমি ওটা করাই দিব, তোমাদের ট্রাই না করলেও চলবে, কিন্তু করছো কিনা এটা জানতে চাইছিলাম আর কি। দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি ম্যাম। দেখো 7 নম্বর অঙ্কটা যেন কি ছিল, পড়ো দেখি একজন। দেখো অঙ্কটা ছিল যে হচ্ছে তোমার পোল্ট্রির কথা বলছে যে পোল্ট্রিতে ফিদার লেগস এফ আর ডমিনেন্ট ওভার ক্লিন লেগ এফ, and P comb, capital P is dominant over single comb small p. জাস্ট ছোট্ট দুটা ক্যারেক্টারের কথা বলছে, একটা হচ্ছে ফিদার লেগ মানে লেগ টাইপ, এবং হচ্ছে পি টাইপ মানে কোম টাইপ। ফিদার লেগ, তারপর হচ্ছে ক্লিন লেগ, আর ফিদার লেগের অপোজিটটা হচ্ছে ক্লিন লেগ, আর কোম্বের অপোজিট হচ্ছে সিঙ্গেল কোম্ব। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে দেখো অঙ্কের তোমার নোটটা খুবই ছোট করে দেওয়া থাকলেও অঙ্কটা কিন্তু বেশ বড় করে লেখা আছে। তার মানে এখানে অনেকগুলো তোমার শর্ত থাকবে, অনেকগুলো লেখা আছে যেহেতু। তো প্রথমে দেখো লেখা আছে টু কক্স, দুইটা ককের কথা লেখা আছে এ এন্ড বি, আর ব্রেড উইথ টু হেন।
দুইটা কক, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর দুইটা হেন সি, আর একটা হচ্ছে ডি। এখন এই চারজনে কিরকম বলছে, অল ফোর বার্ডস আর ফিদার লেগ অ্যান্ড পিকম, মানে ফিদার পি। তাদের প্রত্যেকেরই ফিনোটাইপ হচ্ছে ফিদার পি। ঠিক আছে, অঙ্কটা একটু ভালো করে বুঝে যাবা। অঙ্কটা খুবই ছোট, সহজ, কিন্তু তারপরেও খুব স্টুডেন্ট প্যাস লাগায় ফেলে আর কি। তো কক এ উইথ বোথ হেন্স প্রডিউসেস অফস্প্রিং দ্যাট আর অল ফিদার্ড অ্যান্ড পিকম। দেখো এতক্ষণ যাদের কথা শুনতেছি সবাই খালি ফিদার্ড পি, ফিদার্ড পি, তাই না? এই যে চারজন হেন কক চারজন আছে, সবাই হচ্ছে ফিদার্ড পি। আবার এ কক এ এর সাথে এই যে দুইটা হেন আছে সি আর ডি, এদের দুইজনের ক্রস করলে যা আসবে সেগুলো সব কি বলছে, ফিদার্ড পি, তাই না? এখন আসি কক বি এর সাথে ক্রসটা কেমন। কক বি এর সাথে সি এর একবার ক্রস করছে, ক্রস করে বলছে যে ফিদার্ড এন্ড ক্লিন লেগ প্রডিউসেস ফিদার্ড এন্ড ক্লিন লেগ। দুই ধরনের লেগে আসছে এখানে। যখন বি কক বি সি এর সাথে হেন সি এর সাথে ক্রস করা হয়েছে তখন ফিদার্ড লেগ এবং ক্লিন লেগ দুইটাই আসছে, বাট কমটা একই রকম ছিল, সেটা হচ্ছে পিকম, শুধু পিকম। এরপরে হচ্ছে হেন যখন এই কক বি এর যখন ডি এর সাথে আবার ক্রস করছে, কক বি হেন ডি এর সাথে ক্রস করছে, তখন হচ্ছে তোমার সবগুলোই ফিদার্ড লেগ, বাট সাম পিকম, সাম হচ্ছে তোমার কি সিঙ্গেল কম। ঠিক আছে, হোয়াট আর দ্য জিনোটাইপ অফ দ্য ফোর বার্ডস। এই যে চারটা যে প্যারেন্ট ছিল, এদের হচ্ছে ফিনোটাইপ দেওয়া আছে ফিদার্ড বি, কিন্তু এদের জিনোটাইপটা কেমন হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। এখন ক্রস কয়টা হলো তাহলে এখানে বলো তো টোটাল? 1 2 3 4 আমাদেরকে কতটা ক্রস লিখতে হবে? টা ম্যাম 4টা। চারটা। কক এ এর সাথে দুইটা, কক বি এর সাথে দুইটা, তাই না? দুই দুই চারটা। আচ্ছা, তাহলে দেখি এখানে সলিউশনে আমরা প্রথমেই লিখছি যে হচ্ছে কে কোনটাকে রিপ্রেজেন্ট করে, কোনটা হচ্ছে তোমার রিসিভ, কোনটা ডমিনেন্ট। ওকে, তাহলে তারপরে দেখি এখন উপরে অঙ্কটা লেখা আছে, তোমাদের কারো ক্রস দেখার মানে ক্রসের সাথে অঙ্কটা মিলাবা তোমরা এখন, যে হচ্ছে আমি ঠিক লিখছি কিনা কি ভুল লিখছি। ওকে, দেখো প্রথমে আমাদের কথা ছিল যে প্রথমে হেন মানে কক এ এর সাথে হেন সি এবং হেন ডি এই দুটা ক্রস করতে হবে। দেখো এখানে হচ্ছে এইভাবে লেখার কারণ হচ্ছে প্রথমে আমি কক এটা লিখতে পারতাম, তাই না? কিন্তু এখানে এভাবে ক্রস লেখার উদ্দেশ্য হচ্ছে যে ক্রস লেখার সময় সবসময় ফিমেল প্যারেন্টটাকে প্রথমে রাখতে হয় আর মেল প্যারেন্টটাকে পরে রাখতে হয়, সেজন্য এভাবে লেখা আছে। তাহলে আমাদের মেইন ফোকাস হচ্ছে প্রথমে কক এ কক এ দুটা ক্রস হচ্ছে, প্রথম ক্রস দুটা হচ্ছে কক এ এর সাথে আর হচ্ছে হেন সি হেন ডি। তাহলে আমরা আগে থেকে জানি যে অঙ্কে যা লেখা ছিল যে ফিদার পি কক এ কক বি তারপরে হেন সি হেন ডি সবাই হচ্ছে কি ফিদার পি। আবার কক এ এর সাথে হেন সি এবং হেন ডি এর যদি আমরা ক্রস করাই তাহলে সবাই কি হবে, ফিদার পি। আচ্ছা, এটা জাস্ট অঙ্কটাকে লেখা ছিল তাই আমরা লেখা শেষ করলাম। ঠিক আছে, এখানে আমি পরবর্তীতে এই যে এই ধরো যে জিনোটাইপ গুলো দিয়ে দিছি, জিনোটাইপ গুলো তোমরা এখন আপাতত মাথায় নিবা না, আমরা পরবর্তীতে এই জিনোটাইপ গুলো নিয়ে আলোচনা করবো। আগে ক্রস গুলো লেখা শেষ করি, ঠিক আছে? এরপরে আসলো ক্রস 3 তে। দেখো যে পরের ক্রস দুটো কি, কক বি এর সাথে কক বি হ্যান ডি। তাহলে কক বি এর সাথে প্রথমে হ্যান সি এর ক্রসে কি ছিল, যে ওরা দুজনেই ছিল ফিদার পি, কিন্তু অফস্প্রিং এর বেলায় কিছু ছিল ফিদার লেগ, কিছু ছিল সিঙ্গেল ক্লিন লেগ, কিন্তু কম টাইপটা সেম ছিল, পিকম, দুটারই পিকম ছিল। আবার হচ্ছে বি এর সাথে যখন ডি এর ক্রস করা হয়েছে, বি এর সাথে ডি এর ক্রসে দেখো যে লেগ টাইপটা সেম ছিল, ফিদার্ড লেগ, বাট কম টাইপটা কিছু পি কিছু সিঙ্গেল। এখন তোমরা এই ক্রস গুলোর মধ্যে কোনটাকে আসলে মানে প্রথমে ধরে আগাবা, মানে প্রথম কোনটা থেকে তোমার লজিক শুরু করবা তুমি? যেটা ম্যাম রেসিসিভ ক্যারেক্টার।
হ্যাঁ, অফকোর্স যেখানে রিসেসিভ ক্যারেক্টার আছে সেটাতে আমরা যাব। আমরা অবশ্যই ডমিনেন্ট ক্যারেক্টারে যাব না, কারণ যেহেতু ডমিনেন্ট ক্যারেক্টারে তোমার হচ্ছে দুই ধরনের জিনোটাইপ পাওয়া যায়, কিন্তু রিসেসিভে এক ধরনেরই পাওয়া যায়, যেটা মানে চেঞ্জ হওয়ার কোনো স্কোপ থাকে না। সুতরাং আমরা সরাসরি যেতে পারি ক্রস 3 তে। তাহলে ক্রস 1 ক্রস 2 টা আমরা পরে আলোচনা করব। আগে আমরা আলোচনা করব ক্রস 3। মানে প্রথমে আমার লজিকটা আমি কোথা থেকে উপস্থাপন করলে বেশি লজিক্যাল হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, সেটা হচ্ছে যে যে কোনো একটা রিসেসিভ ক্যারেক্টারকে ধরে আমি আগাবো। তো 3 নাম্বার ক্রসে একটা রিসেসিভ ক্যারেক্টার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্লিন লেগ। সেম ভাবে ক্রস 4 এও একটা আছে, সেটা হচ্ছে সিঙ্গেল কম। তো যে কোনো একটা ধরে গেলেই হবে। প্রথমে আমরা ক্রস 3 যদি লিখি, চিন্তা করি, তাহলে হচ্ছে এখানে দেখো যে প্যারেন্টস কি আছে, দুটাই হচ্ছে ফিদার, কিন্তু একটা অফস্প্রিং হচ্ছে তোমার ক্লিন। এখন ফিদারের জন্য আমি বলতে পারি যে একটা ক্যাপিটাল এফ তো রাখতেই হবে আমাকে, কিন্তু এই ক্লিন লেগের জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকের সাথে একটা করে স্মল এফ বা রিসেসিভ ক্যারেক্টারও নিতে হবে, আদারওয়াইজ কি হবে না, এই ক্লিন লেগের যে অফস্প্রিংটা আছে সেটা আমি পাবো না, তাই না? জি ম্যাম। তাহলে আমরা এই যে হেন সি এবং কক বি এর ফিদার লেগের জন্য জিনোটাইপটুকু পেয়ে গেলাম যে এটা অবশ্যই হেটারোজাইগাস হবে এরা দুজন, তাই না? এরপরে হচ্ছে এই দুটো, এটার কথা আমরা আপাতত বলতে পারবো না, কারণ যেহেতু এইখানেও পি কম দুটাই, এইখানেও দুটাই পি কম, তাহলে এই দুটো এটা বাদ দিলাম আপাতত। তাহলে ক্রস 3 থেকে আমি একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে হচ্ছে হেন সি এবং কক বি দুইজনেই ফিদার লেগের জন্য কি হেটারোজাইগাস। আচ্ছা, তাহলে আমরা এবার আসি ক্রস 4 এ। ক্রস 4 এর কিছু কথা বলি, সেটা হচ্ছে এখন আমরা ফিদার লেগের কথা বলবো না, যেহেতু সবাই ফিদার, এখানে আমার কথা বলার বা লজিক উপস্থাপন করার মতো কিছুই নাই। তাহলে আমি যদি আসি সিঙ্গেল কম্বের জন্য, তাহলে সিঙ্গেল কম্বে দেখো, যদিও প্যারেন্টস দুইজনে পি কম ছিল, কিন্তু একটা অফস্প্রিং তাদের সিঙ্গেল কম এসেছে। আর এই আশাটা কার কিসের উপর ডিপেন্ড করবে, শুধুমাত্র যদি প্যারেন্ট দুটো হেটারোজাইগাস কন্ডিশনে থাকে, মানে প্রত্যেকের কাছে একটা করে রিসেসিভ এলিল থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে কি হবে, একটা অফস্প্রিং সিঙ্গেল কম্বের আসার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা বলতে পারলাম যে এরা দুইজন কি হবে, হেন ডি এবং কক বি কি হবে, হেটারোজাইগাস। দুজনেই হচ্ছে হেটারোজাইগাস। হেটারোজাইগাস পি কম্বের জন্য। এখন তাহলে দুইটা জিনিস আমি পেয়ে গেলাম। এখন এটা এই দুইটা জিনিস যদি এখানে লিখি, এখন আমার তো কক এ এর কোনো কিছুই আমি পাইনি, তাই না? বাট আমি হেন সি এবং হেন ডি এর একটা একটা করে জিনোটাইপ কিন্তু লিখে ফেলতে পেরেছি, তাই না? তাহলে এই দুইটা জাস্ট যদি এখানে বসাই, ধরো হেন সি এর ক্ষেত্রে যদি এটা বসাই, তাহলে কি আসে, বসাও দেখি। এটা ধরো যে এটা এটা বলার কোনো দরকার নাই, এইটুকু আমরা বসালাম, তাহলে কক এ এ তো কিছুই বলার নাই। এখন এখানে যদি একটা স্মল এফ থাকে, দেখো এখানে যদি একটা স্মল এফ থাকে, আর আমার কি ছিল যে দুইটা প্যারেন্টই ফিদার লেগের ছিল এবং অফস্প্রিংও কি সবগুলোই ফিদার লেগের, তাহলে কোন অবস্থায় শুধুমাত্র সবগুলো ফিদার লেগ আসার সম্ভাবনা থাকবে, যদি ককটা হয় হোমোজাইগাস। যদি এখানে কোনোভাবে হেটারোজাইগাস হতো বা একটা স্মল এফ থাকতো, তাহলে কি হতো, অবশ্যই সিঙ্গেল কম্বের সরি ক্লিন লেগের অফস্প্রিং পাওয়া যেত, কিন্তু এখানে কোনো ক্লিন লেগের অফস্প্রিং পাওয়া যায়নি। দ্যাট মিন এখানে অবশ্যই হেটারোজাইগাস হোক বা হোমোজাইগাস হোক, অফস্প্রিং গুলো সব কি ফিদার লেগের। সো এখানে আমি বলতে পারি যে তোমার কক এ ফিদার লেগের জন্য কি হোমোজাইগাস। এখন যদি আমি হেনডি এর ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে, হেনডি এর আমরা একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে স্মল, আপনার কথা কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝি না, আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে। তো এখন ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, কথা না বুঝতে পারলে আমাকে বলবা, বা ভেঙে গেলে এরকম আমি তাহলে সময় নিয়ে একটু পরে বলবো, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা, না হলে
ওই কথাগুলো আবার গ্যাপ থেকে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে হেন ডি এর ক্ষেত্রে দেখি কি, যে হচ্ছে পি কম্বের জন্য আমরা জিনোটাইপটা পেয়েছিলাম, তাই না? আর কক এ এর ক্ষেত্রে ফিদার লেগের জন্য আমরা পেয়েছি হোমোজাইগাস। এখন এটার এটা পাইনি, আর এটার এটা পাইনি। এখন দেখো, হেন ডি এর ক্ষেত্রে যদি বলি যে হচ্ছে এখানেও পি কম, এখানেও পি কম, তাহলে কি হবে? যদি এখানেও পি কম পেতে চাই সবগুলো, তাহলে অবশ্যই এখানে যেহেতু অলরেডি একটা স্মল পি আছে, দ্যাট মিন একটা রিসিসিভ ক্যারেক্টার আছে, কোনোভাবে আরেকটা রিসিসিভ ক্যারেক্টার বা আরেকটা রিসিসিভ ভ্যালিল আমার থাকা যাবে না। থাকলে কি হবে? সিঙ্গেল কম আসার সম্ভাবনা থাকবে। দেখো, ক্রস এ তে যে ক্রস 1 এ যেভাবে আমরা ডিফাইন করলাম, ঠিক সেইভাবে যদি আমরা ক্রস 2 তেও পি কম্বের জন্য ডিফাইন করি, তাহলে এইটুকু পাওয়া যায়। এখন আসো হচ্ছে তোমার, আচ্ছা কি কি বসানো গেল বলো তো? এখানকার ক্ষেত্রে তো সব হোমোজাইগাস। শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা কি বললাম বলো, যে হচ্ছে হেন সি এর ক্ষেত্রে এটা পাওয়া গেল, হেন ডি এর ক্ষেত্রে এইটুকু পাওয়া গেছে, আর কক এ এর ক্ষেত্রে আমরা কি পেলাম? এইটা পেয়েছি। এখন এটা পাওয়া যাবে, যে হচ্ছে সবগুলো পি কম্বের জন্য আমাকে অবশ্যই এটা কি করতে হবে? হোমোজাইগাস দিতে হবে। তার মানে আমি কক এ এর দুইটা ক্যারেক্টারই পেয়ে গেলাম। তাহলে কক এটা হচ্ছে ওকে। এখন হেন সি আর হেন ডি এর ক্ষেত্রে আবার দেখি, যদি কক এ এরকম হয়, তাহলে এইটা আবার এখানে যদি বসাই, যদি দুটো স্মল ক্যাপিটাল পি হয়, তাহলে কি হবে? দেখো, এটা পি কমের জন্য কি করা যায়? এটা তো কি দুটাই ক্যাপিটাল পি, তাহলে এখানে বলো। হ্যাঁ, এখানে দেখো হচ্ছে দুটাই পি কম ছিল, এখানেও পি কম। এখানে হচ্ছে তোমার দুইটা এটা যেহেতু অলরেডি আমি পেয়ে গেছি হোমোজাইগাস, এটা এখন হোমোজাইগাস দেওয়া যাবে কি যাবে না, বাট দিলে সমস্যা নাই, কিন্তু হচ্ছে আমি তোমার হচ্ছে স্মল পি বসাতে পারবো কিনা, এখানে স্মল পি বসানো যাবে কিনা, এটা হচ্ছে এখন প্রশ্ন। আমরা অলরেডি এখানে দেখাইছি যে দুটাই ক্যাপিটাল পি, কিন্তু এটা যদি আবার হেনসিটাকে তুমি দেখো, এখানে আবার একটা ইয়ে আছে, তাই না? হেনসিটা তাহলে এখানে বসায় দেখো, যে দুটো যদি ক্যাপিটাল পি হয়, তাহলে কি হয়? স্মল পি হলে ম্যাম ইয়ে চলে আসবে, রিসিসিভ ক্যারেক্টার হ্যাঁ, চলে এটাই হচ্ছে কথা, যে হেনের ক্ষেত্রে যদি আমি কোনোভাবে এখানে, যেহেতু আমরা অলরেডি পেয়ে গেছি যে এখানে পি কম্বের জন্য ইয়েটা হচ্ছে তোমার ক্যাপিটাল পি স্মল পি একটা আছেই, কিন্তু এখানে যদি একটা স্মল পি দেই, এটা আবার কি হবে? তখন স্মল পি বা হচ্ছে তোমার সিঙ্গেল কম চলে আসবে। সেই জন্য আমাদেরকে কোনো অবস্থাতেই হেনসিটাকে কি করা যাবে না, হেটারোজাইগাস করা যাবে না, হোমোজাইগাস রাখতে হবে। ঠিক একইভাবে কক বি যেহেতু আমরা অলরেডি পেয়ে গেছি যে এটা এই ধরনের, তাহলে কক বি বসালে আমরা এটা এখন হেনডিটা ক্লিয়ার করতে পারবো, যে হচ্ছে এটা তোমার জিনোটাইপ যা হবে তার উপর ডিপেন্ড করে এটার জিনোটাইপটা বসাবো। এখন হেনডি এর ক্ষেত্রে আমরা অলরেডি আগে পেয়ে গেছিলাম যে পি কম্বের জন্য এটা হেটারোজাইগাস হবে, কিন্তু তোমার ফিদার লেগের জন্য কি করতে হবে? যেহেতু অলরেডি এখানে একটা ফিদার লেগ আছেই, সেজন্য মানে তোমার সিঙ্গেল কম্বের একটা, সরি, ক্লিন লেগের একটা জিনোটাইপ আছে বা হচ্ছে তোমার এলিল আছে, তো সেক্ষেত্রে এটা কি করতে হবে? হোমোজাইগাস হোমোজাইগাস হতে হবে। দিতে হবে। আচ্ছা, এই কথাগুলো এখন আবার নতুন করে যদি তোমরা দেখো, আমরা সুন্দর করে, এগুলো তো জাস্ট বললাম, এখন লিখতে হবে তো, তাই না?
এই ক্রস 3 থেকে শুরু করছিলাম। ক্রস 3 এর যে কথাগুলো সেগুলো একটা প্যারাতে লিখতে হবে। ক্রস 3 কনসিডারিং ক্রস 3, দেন কনসিডারিং ক্রস 4, কনসিডারিং ক্রস 1, কনসিডারিং ক্রস 2। ঠিক এইভাবে কথাগুলোকে তোমরা এখানে মিলাই নেবা। এখানে হচ্ছে কনসিডারিং ক্রস 4 প্রথমে লেখা আছে, কোনো সমস্যা নাই। কনসিডারিং ক্রস 3 থেকে যদি শুরু করো তাও চলবে। এই এই বিষয়টা তখন এখানে ইনক্লুড করে দিলেই হবে। বুঝতে পারছো? জি ম্যাম। এইভাবে এখানে লেখা আছে। আচ্ছা, তাইলে আমরা এখন দেখি রেজাল্টটা কিরকম। কক এ এর ক্ষেত্রে কেমন, কক বি এর ক্ষেত্রে কেমন, কক সি এর ক্ষেত্রে কেমন, হ্যান্সি আর হ্যান্ডি। এই তো এখন বলো 4 নাম্বার এক্সপেরিমেন্ট থেকে কোনো প্রশ্ন আছে কিনা। টোটাল 4 নাম্বার এক্সপেরিমেন্টে 12টা অঙ্ক ছিল, তার মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। না থাকলে আমরা প্রসিড করি সামনে, পরবর্তী এক্সপেরিমেন্টে যাব। কি বলো? জি ম্যাম, করেন। আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বার এক্সপেরিমেন্টে যাই। 5 নাম্বার এক্সপেরিমেন্টটা হচ্ছে স্টাডি অন প্রবলেমস অন ডাইহাইব্রিড ক্রস ইনকমপ্লিট ডমিনেন্স। তোমরা এই ধরনের অঙ্ক অলরেডি করে আসছো। ইনকমপ্লিট ডমিনেন্সটা কি জিনিস, কমপ্লিট ডমিনেন্স কি, তারপরে কোডমিনেন্স কি, তাই না? বলো তো ইনকমপ্লিট ডমিনেন্স কাকে বলে? ম্যাম, যখন একটা ক্যারেক্টারকে পুরোপুরি সাপ্রেস করতে পারবে না, ইন্টারমিডিয়েট একটা ক্যারেক্টার চলে আসবে। এটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। পার্শিয়ালি সাপ্রেস করে, সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। ঠিক আছে, কিন্তু কোডমিনেন্সটা কি তাহলে? ম্যাম, পাশাপাশি দুটাই অবস্থান করবে। কেউ কাউকে সাপ্রেসও করবে না, কেউ কারোর উপর ডমিনেন্সও হবে না। দুইজন দুইজনের পাশাপাশি থাকলে দুইজনেই একটা ভিন্ন ক্যারেক্টার শো করবে। এটা জি ম্যাম। হচ্ছে কোডমিনেন্স, মানে পাশাপাশি থেকে পরস্পরকে তারা সাহায্য করবে বরং। ঠিক আছে, এটাই হচ্ছে কোডমিনেন্স। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স নিয়ে। তো ইনকমপ্লিট ডমিনেন্সে কি হয় যে একটা ডমিনেন্ট ক্যারেক্টার থাকে, একটা তোমার রিসেসিভ ক্যারেক্টার থাকে, বাট কোডমিনেন্সে কোনো ডমিনেন্ট বা রিসেসিভ ক্যারেক্টার থাকে না। দুইটা ক্যারেক্টারই সেম ডমিনেন্সি শো করে। সো তারা কেউই ডমিনেন্ট কেউই রিসেসিভ না, তারা জাস্ট পাশাপাশি থাকে। আচ্ছা, এখন হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে এটা কিন্তু ভাইভাতে ধরে যে হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স আর কোডমিনেন্সের মধ্যে তুমি মানে মেইনলি কি পার্থক্য বুঝো। ঠিক আছে, যে ইনকমপ্লিট ডমিনেন্সে হচ্ছে তোমার অবশ্যই ডমিনেন্ট এবং রিসেসিভ জিন থাকবে, কিন্তু তারা একজন আর ডমিনেন্ট ক্যারেক্টারটা রিসেসিভ ক্যারেক্টারটা পার্শিয়ালি ডমিনেন্ট করবে, এটা কমপ্লিটলি ডমিনেন্ট করবে না। বাট কোডমিনেন্টে যেটা হবে যে দুটো ক্যারেক্টার দুটো এলিল পাশাপাশি থাকবে, তারা কেউই কোডমিনেন্ট বা রিসেসিভ থাকবে না, তারা পাশাপাশি থেকে একটা নতুন ক্যারেক্টার তৈরি করবে। এটাই হচ্ছে কোডমিনেন্ট। এটুকু বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি এটা আরিফ স্যার আরো ভালো করে তোমাদেরকে বলে দিয়েছে, আমি তাও একটু বললাম আর কি। আচ্ছা, ইনকমপ্লিট ডমিনেন্সে তার মানে একটা ডমিনেন্ট ক্যারেক্টার থাকবে, একটা রিসেসিভ ক্যারেক্টার থাকবে, দুইজনের পার্শিয়াল যখনই পার্শিয়াল একটা হচ্ছে তোমার কন্ডিশনে আসবে, পার্শিয়াল স্টেটে আসবে, তখন তারা কি করবে, আরেকটা থার্ড ক্যারেক্টার তৈরি করবে। দ্যাট মিন তারা হোমোজাইগাস কন্ডিশনে থাকলে এক ধরনের ক্যারেক্টার দিবে, হেটারোজাইগাস কন্ডিশনে থাকলে আরেক ধরনের ক্যারেক্টার দিবে। দ্যাট মিন তারা টোটাল 3 ধরনের ক্যারেক্টার শো করতে পারবে, তাই না? আচ্ছা, দেখো প্রথম অঙ্কটাতে বলা আছে যে টল প্ল্যান্ট হ্যাবিট ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট ওভার ডুয়ার্ফ হ্যাবিট। দেখো এটা কিন্তু কমপ্লিটলি বলা আছে ডমিনেন্ট, এখানে ইনকমপ্লিট ডমিনেন্ট কথাটা কিন্তু নেই। সুতরাং প্রথম ক্যারেক্টারটার জন্য কমপ্লিট ডমিনেন্স আছে, পরেরটাতে দেখি কি অবস্থা। রেড ফ্লাওয়ার কালার আর ইজ ইনকমপ্লিটলি ডমিনেন্ট, এই যে ইনকমপ্লিট ডমিনেন্স এখানে আছে। ওভার হোয়াইট ফ্লাওয়ার কালার স্মলার, দ্য হেটারোজাইগাস ক্যাপিটাল আর স্মল আর বিং পিঙ্ক কালার। মানে তারা যদি একসাথে হেটারোজাইগাস কন্ডিশনে থাকে তাহলে আবার কি করবে, ইনকমপ্লিট ডমিনেন্সের কারণে তারা পিঙ্ক কালার শো করে, রেড কালারও শো করতে পারে না, হোয়াইট কালারও শো করতে পারে না, তখন কি করে, পিঙ্ক কালার শো করে। এখন অঙ্কটা কি দেওয়া আছে যে ইন স্ন্যাপড্রাগন
এ পিওর টল হোয়াইট ফ্লাওয়ার, পিওর মানে কি? হোমোজাইগাস। হোমোজাইগাস, জাস্ট একটা হোমোজাইগাস টল হোয়াইট ফ্লাওয়ার কালার হচ্ছে তোমার স্ন্যাপড্রাগন প্ল্যান্ট ইজ ক্রসড উইথ এ পিওর, এটা আবার পিওর, দুইটা প্যারেন্টে কি পিওর ডুয়ার্ফ রেড। আচ্ছা, তাহলে হচ্ছে তাদের F1, তারপরে যে F1 পাওয়া গেছে সেই F1 আবার সেলফ ফার্টিলাইজড, ঠিক আছে? সেলফ ফার্টিলাইজড না হলে তো আবার F2 দিবে না, ম্যাম তাই না? একটা কনফিউশন আছে। বলো। ম্যাম এইখানে বলেন 3 ধরনের ক্যারেক্টার শো করবে, এখানে যদি ইন্টারমিডিয়েট না আসে তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে এটা মানে ইনকমপ্লিট ডমিনেন্স। এই যে আসছে, আসছে তো টলের জন্য, জি ম্যাম। টলের জন্য আসে নাই, কোনো সমস্যা নাই। টলের আরো একটা ক্যারেক্টার তো আছে আমার কাছে, কালারের জন্য আসছে। কালারের জন্য আসছে, কালারটা দিয়ে আমরা বুঝতে পারবো। কালারটা এটাও যদি না দিত তাহলে আবার এটা একদম তোমার হচ্ছে কি বলে ডাইহাইব্রিডের কমপ্লিট ডমিনেন্সে চলে যায়। যেহেতু একটা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার থাকে না একটা গাছে, তো একসাথে অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে, তো তাদের মধ্যে এখানে দেখানো হয়েছে একটা ক্যারেক্টারকে প্রথমে, যে তোমাদেরকে একটু অঙ্কটা সহজ করার জন্য এভাবে দিছে, একটা ক্যারেক্টার দিছে কমপ্লিট ডমিনেন্স আর একটা দিছে ইনকমপ্লিট ডমিনেন্স, যাতে তোমাদের একটু অঙ্কটা করতে সুবিধা হয়। জি ম্যাম। আচ্ছা, এখন দেখো তাহলে হচ্ছে পিওর টল হোয়াইট আর পিওর ডুয়ার্ফ রেড, এটা ক্রস করব, তারপরে F1 পাওয়া যাবে। F1 গুলো আবার সেলফ ফার্টিলাইজড, F1 সেলফ ফার্টিলাইজড, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে F1 যদি সেলফ ফার্টিলাইজড না হয় তাহলে আমরা কিন্তু F2 পাবো না। আচ্ছা, এটা না বললেও হইতো, এটা নিয়ে আবার তোমরা মানে ইয়ে করিও না যে এটা কেন বললো, অন্যান্য কোনো অঙ্কেতে এরকম লেখা নেই, এটা জাস্ট বলছে যে সেলফ ফার্টিলাইজড। What will be the appearance of the F1 and F2? খুবই সহজ অঙ্ক, তাই না? তো এগুলোই ছিল কথা, যে হচ্ছে টলের জন্য কি হবে, ক্যাপিটাল টি স্মল, এইটা এই ক্যারেক্টারটা হেটারোজাইগাস হোমোজাইগাস যে কোনো ভাবে থাকতে পারে, যেহেতু এটা কমপ্লিট ডমিনেন্স। দেন ডুয়ার্ফ এরকম, রেড ক্যাপিটাল আর, হোয়াইট হচ্ছে স্মল আর পিঙ্ক এর জন্য কি হবে ক্যাপিটাল আর স্মল আর। এখন বলা ছিল যে পিওর টল হোয়াইটের সাথে ক্রস করতে হবে পিওর ডুয়ার্ফ রেড, তাইলে ক্রস করলাম, এই তো ক্রস করলে কি আসবে দেখো, এইটুকুর জন্য কি আসবে টল, কারণ যেহেতু এটা কি কমপ্লিট ডমিনেন্স, হেটারোজাইগাস কন্ডিশনেও সে টল কালারই দিবে, টল প্ল্যান্ট স্ট্রাকচারটা ঠিক থাকবে, বাট ফ্লাওয়ারের যে কালারটা আছে সেটা কি হবে পিঙ্ক। পিঙ্ক হবে, কারণ হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশনে তারা রেড হোয়াইট কোনোটাই দিবে না, তারা দিবে পিঙ্ক কালার। তাহলে এটা কি F1, এইগুলো হচ্ছে F1। F1 তাহলে F1 এর অ্যাপিয়ারেন্স কি হলো, যে অল আর টল পিঙ্ক। আচ্ছা, এখন F1 এর সাথে F1 এর ক্রস করলে কি পাবো F2। এখন F2 এর অ্যাপিয়ারেন্স তাহলে আমরা দেখব, F2 তে হচ্ছে জিনোটাইপ এগুলো থাকবে এরকম, এই জিনোটাইপটাই তো এখানে বসবে, তাই না? এখন গ্যামেট হইলো হচ্ছে তোমার, এখানে 4টা গ্যামেট পাওয়া গেলে এখানেও 4টা গ্যামেট পাওয়া গেল। চেকার বোর্ড দেখি আবার কেমন। এখন চেকার বোর্ড থেকে দেখা যাচ্ছে যে টল রেড এগুলো তোমরা দেখে নিবা। এখন এখানে একটা কথা হচ্ছে যে ফিনোটাইপিক রেশিওটা কেমন। ফিনোটাইপিক রেশিওটা হচ্ছে টলের জন্য কি হবে, টল ডুয়ার্ফের জন্য যদি আমি শুধু টল ডুয়ার্ফের কথা চিন্তা করতাম তাহলে 3:1 হইতো, তাই না? আর এই যে রেড পিঙ্ক হোয়াইট এর জন্য কি হবে ফিনোটাইপিক রেশিও 1:2:1, তাই না? বুঝতে পারছো আমার কথা? না ম্যাম বুঝতে পারলাম এটা এটা রেশিওটা। মনোহাইব্রিডের ক্ষেত্রে বলতেছি, যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করতাম তাহলে এরকম আসতো না। মনোহাইব্রিডে হচ্ছে তোমার কমপ্লিট ডমিনেন্সের রেশিওটা কেমন, এটা 3:1, আর হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্সের রেশিওটা কি 1:2:1। হ্যাঁ, তো এইগুলোকে যদি আমি এখন এই যে এই 16টার মধ্যে কম্বাইন করি তাহলে আসবে 3:6:3:1:2:1। এটার সাথে এটার কোনো মিল নাই, কিন্তু এটা আমি বললাম আর কি, জাস্ট যে হচ্ছে মনোহাইব্রিডে যদি হচ্ছে তোমার কমপ্লিট ডমিনেন্স হয় তাহলে রেশিওটা হয় হচ্ছে 3:1, আর ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে হয় 1:2:1। এখন তোমার হচ্ছে এইখানে যদি দুইটা ক্যারেক্টারের জন্যই আমার ইয়ে থাকতো,
তোমার হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স থাকতো তাহলে রেশিওটা কিন্তু ভিন্ন হতো। যেহেতু একটার জন্য হচ্ছে কমপ্লিট ডমিনেন্স, আরেকটার জন্য হচ্ছে তোমার কি ইনকমপ্লিট ডমিনেন্স, সেজন্য রেশিওটা আসছে এরকম 3:6:3:1:2:1। ঠিক আছে। টল রেড, টল পিঙ্ক, টল কালারটা বেশি, টল স্ট্রেচারটা বেশি থাকে, মানে সমান সমান থাকে এগুলো। এই যে ডুয়ার্ফ, ডুয়ার্ফ। আর হচ্ছে তোমার রেড, পিঙ্ক কালার, পিঙ্কটা বেশি থাকবে, দেন হোয়াইট। এই যে পিঙ্ক, পিঙ্ক, হোয়াইট, হোয়াইট, রেড, রেড। দেখছো? অঙ্কটা দেখে কি বুঝলাম? ঝামেলা আছে ম্যাম। ঝামেলা কিছু নেই। এখানে হচ্ছে তোমাকে যদি কেউ বলে, আমি মানে এই ইয়েটা এইভাবে বললাম কেন, যে হচ্ছে F2 রেশিও যদি কেউ বলে যে হচ্ছে তোমার F মানে ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে ডাইহাইব্রিড ক্রসে F2 রেশিও কেমন, তো মনোহাইব্রিডের ক্ষেত্রে ইনকমপ্লিট ডমিনেন্সের F2 রেশিও তুমি ইজিলি বলতে পারবা, পারো না? কি ম্যাম? তাহলে এইটার ক্ষেত্রে কি বলবা? এটা ক্ষেত্রে 3:6:3:1:2:1। নো, বিকজ এখানে তোমার একটা ক্যারেক্টার কমপ্লিট ডমিনেন্সে আছে, আরেকটা ক্যারেক্টার আছে ইনকমপ্লিট ডমিনেন্সে, এটা তুমি বলতে পারবে না। এখানে যখন দুইটা ক্যারেক্টারই তোমার ইনকমপ্লিট ডমিনেন্সে থাকতো তখন তুমি সেটা বলতে পারবা। এরপরের অঙ্কটাতে সেটা আছে হয়তোবা সেরকম। এই যে দেখো, আচ্ছা ওই অঙ্কটা শেষ করলাম মনে করো। এখন দেখো 2 নাম্বার অঙ্কটাতে দেখো, ইন স্ন্যাপড্রাগনস রেড ফ্লাওয়ার কালার আর ইজ ডুইং ম্যাম এই আগের স্লাইডটা আরেকবার একটু। আরেকটু। হ্যাঁ এটা জি ম্যাম। এখানে শুধু হচ্ছে তোমার অ্যানসারটা তোলা আছে, রেজাল্টটা। ম্যাম হয়ে গেছে। এখানে দেখো স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে বলছে রেড ফ্লাওয়ার, ফ্লাওয়ার কালারটা ঠিক আছে, আর আর তারপরে হচ্ছে রেড কালার, হোয়াইট কালার, দেন হচ্ছে পিঙ্ক কালার, এবং নরমাল ব্রড লিভস, মানে লিফের শেপটা আর কি, লিফের শেপ, ব্রড শেপটা ইনকমপ্লিটলি ডমিনেন্ট ওভার ন্যারো শেপের উপর কি ইনকমপ্লিট ডমিনেন্স। এবং এরা দুজন যদি ন্যারো ব্রড দুজনে একসাথে থাকে তখন কি করবে, কি মানে এরা কি করবে, মাঝামাঝি সাইডে একটা পাতা। মাঝামাঝি দিবে। এটা শেপ দেয়নি, শুধু বলছে যে ইন্টারমিডিয়েট শেপ দিবে। ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে দুইটা ক্যারেক্টারই কি বলতেছে যে দুজনেই হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্সে আছে। তাহলে এইখানে যে রেশিওটা পাবা এটা হচ্ছে টিপিক্যাল F2 রেশিও হইতে পারে তোমার হচ্ছে কিসের জন্য, কমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সের জন্য। ইনকমপ্লিট ডমিনেন্স। এটা মাথায় রাখতে হবে, যখন যদি কখনো বলে যে একটা ক্যারেক্টার কমপ্লিট ডমিনেন্স, একটা ক্যারেক্টার ইনকমপ্লিট ডমিনেন্স, এইখানে কি ধরনের রেশিও আসবে, এটা কি টিপিক্যাল F2 রেশিও হবে কিনা ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে, তখন অ্যানসার হবে অবশ্যই নো। কারণ এখানে একটা ক্যারেক্টার ইনকমপ্লিট ডমিনেন্সে নাই, যখন দুটো ক্যারেক্টারই থাকবে তখন সেক্ষেত্রে তোমরা একটা টিপিক্যাল অ্যানসার পেতে পারো। তবে টিপিক্যাল F2 রেশিও জিজ্ঞাসা করে না, কিন্তু এটা আমি জাস্ট তোমাদেরকে একটু ক্লিয়ার করলাম আর কি। তো এই অঙ্কটা আমি করে দিব না, তোমরা করবা অবশ্যই, এবং F2 রেশিওটা আমাকে জানাবা। এখন বলো আরো এক্সপেরিমেন্ট করবো নাকি এটা শেষ করবো? কি ব্যাপার, অডিয়েন্স চুপ কেন? আরেকটা করবো ম্যাম। আরেকটা করবা? জি ম্যাম। আরেকটা হচ্ছে যে তোমার ডাইহাইব্রিডের ক্ষেত্রে কোডোমিনেন্সের অঙ্ক নেই, কোডোমিনেন্স অঙ্ক করানো হয়নি এখানে। তবে কোডোমিনেন্সের একটা উদাহরণ বলো তো ডাইহাইব্রিডের ক্ষেত্রে, মানে দুইটা ক্যারেক্টার নিয়ে কাজ করে এরকম। ম্যাম রোয়ান কোট কালার। রোয়ান কোট কালার, কোডোমিনেন্ট, কোডোমিনেন্ট আচ্ছা হতে পারে। আচ্ছা এখন হচ্ছে মানুষের ক্ষেত্রে একটা কোডোমিনেন্ট ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ব্লাড, তোমার হচ্ছে
বলে এটাকে বলবো? অ্যান্টিবডি অ্যান্টিয়া টাইপ। মানে গ্রুপ ব্লাড গ্রুপ। এবি পজিটিভ। হ্যাঁ, এ বি, তারপরে এ বি থাকলে এ বি বলতে হয়, এ থাকলে শুধু এ বলতে হয়, এরকম। আচ্ছা, এখন তাহলে তোমরা বলতেছো যে পরের অঙ্কটা পরের এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের ট্রাই হাইব্রিড প্রসেস। আমি চাচ্ছিলাম যে পরের ক্লাসে যদি করানো যেত মনে হয় ভালো হতো। হ্যাঁ ম্যাম, পরে ক্লাসে করেন ম্যাডাম, আজকে না ম্যাডাম। ম্যাম আমরা 35 মিনিট করে দেবো ম্যাম, তাই এই অঙ্কগুলো দেখবা, বুঝছো? আমার কথা হচ্ছে প্রত্যেকটা তোমার মানে যখন অঙ্ক করাচ্ছে তখনই সবটা বুঝবা এমন কিন্তু না, একটু বুঝতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক, তাই না? সবগুলো জিনিসই তো নতুন। তো অঙ্ক যদি তোমরা হচ্ছে একটু আমার ক্লাস শেষ হওয়ার পরে বা যে কোনো এক সময় একটু বসে চিন্তা করলা, তখন হয়তো এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। সেজন্য আমি অল্প অল্প করে করাই, যাতে হচ্ছে তোমাদের মানে বেশি লোড না হয়। অন্তত এই 2-3টা অঙ্ক চিন্তা করতে তো বেশি সময় লাগবে না, না 10-15 মিনিট সময় দিলেই দেখা যাবে যে হ্যাঁ বুঝে যাবে। তো ট্রাই হাইব্রিডটা খুব কঠিন না, কিন্তু তারপরে আমি চাচ্ছি যে একটু আরেকটু গ্যাপ দিয়ে তারপরে তোমার হচ্ছে ট্রাই হাইব্রিডটা যদি বোঝাই, ঠিক সেম ডাইহাইব্রিড, ধরো যে ডাইহাইব্রিড মনোহাইব্রিডের মতোই, ওখানে তিনটা ক্যারেক্টার আছে, তিনটা ক্যারেক্টারের জন্য তিনটার দুইটা করে অল্টারনেটিভ এলিল আছে, তাই না? এটাই। এখন একটা যখন ক্যারেক্টার থাকে এবং দুইটা অল্টারনেটিভ এলিল থাকে, তখন সেই ক্ষেত্রে গ্যামেট কয়টা হয়? দুইটা, তাই না? যখন দুইটা এলিল থাকে, দুইটা ক্যারেক্টার থাকে, চারটা অল্টারনেটিভ ফর্ম থাকে, তখন তাদের তোমার হচ্ছে গ্যামেট হয় চারটা। 2 টু দি পাওয়ার n দিয়ে আমরা চারটা গ্যামেট পাই। ঠিক ওইরকম ভাবে হচ্ছে তোমার যদি মানে তিনটা ক্যারেক্টার আবার দুইটা করে অল্টারনেটিভ ফর্ম, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 3। তাহলে কয়টা গ্যামেট হয়? 8টা। 8টা গ্যামেট হয়। এই 8টা গ্যামেট নিয়ে তোমাকে কাজ করতে হবে। 8টা গ্যামেট ফরমেশনটা ঠিকমতো করতে পারলে বাকি সব একদম ক্লিয়ার। কারণ ডাইহাইব্রিডের মতো অত কঠিন অঙ্ক নাই, অত হচ্ছে তোমার করা নাই, শুধু জাস্ট যে কতটা গ্যামেট হবে, F1 রেশিও কেমন হবে, F2 তে অ্যাপিয়ারেন্স কেমন হবে, এইটুকুই। ঠিক আছে, যাই হোক, যদিও সহজ, তারপর আমরা পরে করব। ঠিক আছে? জি ম্যাম। লাস্ট ম্যাথে একটু প্রবলেম ছিল কোনটা বলো? ম্যাম। 10 আর 11 নম্বর। 10 আর 11 নম্বর। 10 আর 11 নম্বরে কি প্রবলেম আছে বলো? ম্যাম ওই দুটো যদি আরেকবার বলতেন, পরে বুঝতে পারছি। আচ্ছা, 10 নম্বর অঙ্ক কি আমি করাইছিলাম? ম্যাম হোম টাস্ক দেও। হ্যাঁ, হোম টাস্ক তুমি কি করছো আমি দেখি তো আগে, তাহলে আমি বুঝতে পারবো কোথায় তোমার অসুবিধা হচ্ছে। ম্যাম আমি চেষ্টা করছিলাম রাফ খাতায়, কিন্তু ম্যাম আসলে করতে পারি। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বলছে যে হিউম্যান বিং অ্যাজিউম দ্যাট রাইট হ্যান্ডেড ক্যাপিটাল R is dominant over left handed smaller and brown eye capital B is dominant over blue eye small b। আচ্ছা, দুইটা ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে হ্যান্ড টাইপ, একটা হচ্ছে আই কালার। আচ্ছা, তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে যে এ রাইট হ্যান্ডেড ব্রাউন আইড ম্যান, এখানে হচ্ছে তোমার যদি বলি মানে প্যারেন্টের আগে ইয়েটা নেই, রাইট হ্যান্ডেড ব্রাউন আই, ঠিক আছে ম্যান। আচ্ছা, ম্যারিড এ রাইট হ্যান্ডেড ব্লু আইড ওম্যান, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড ঠিক আছে কিন্তু ব্লু আই। আচ্ছা, দে হ্যাভ ওয়ান চাইল্ড হু ইজ লেফট হ্যান্ডেড ব্লু আই। If another children
are born for this couple, what will be the probability regarding appearance of them as to the traits mentioned? আচ্ছা, এখানে একটা ছোট ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে যে তাদের একটা প্রথম সন্তান হয়েছে, সেই সন্তানটা কেমন হয়েছে? লেফট হ্যান্ডেড, ব্লু আইড। এখন তোমার কাজ হবে যে এই রাইট হ্যান্ডেড ব্রাউন, তাই না? রাইটের জন্য ক্যাপিটাল আর, আর ব্রাউন আই এর জন্য ক্যাপিটাল বি, তাই না? ক্রস করতে হবে কার সাথে? রাইট হ্যান্ডেড ব্লু আই। Blue eye। আচ্ছা, ব্লু আইটা হচ্ছে তোমার অবশ্যই দুটাই স্মল বি, এটাতে কোনো প্রবলেম নাই। এখন একটা চাইল্ড প্রথমে পাওয়া গেছে যেটা হচ্ছে তোমার লেফট হ্যান্ডেড ব্লু আই। এটা তো একদম খুবই সিম্পল যে তারা হচ্ছে মানে প্রথম যে সন্তানটা সেটা কমপ্লিটলি রিসিসিভ, দুইটা ক্যারেক্টারের জন্যই রিসিসিভ। তার মানে স্মল আর, স্মল আর, স্মল বি, স্মল বি, তাই না? তাহলে দেখো জি ম্যাম। এইখানে আমার নাই, এখানে আমার নাই, এখানে নাই, তাহলে এই একটা বি তো এখান থেকে পাইলাম, ওকে। আর এই একটা বি থেকে দিব, এইখানে দেই, তাইলে দিতে হবে না? জি ম্যাম। পাবো না। আচ্ছা, এখন দেখো যে বলছে যে ইনি আবার কি, দুইজনে আবার রাইট হ্যান্ডেড, কিন্তু অফস্প্রিংটা আসছে কি আবার লেফট হ্যান্ডেড। তাহলে স্মল আর, নো ওয়ে আদার দেন দিস, তাই না? এটাই তো। জি ম্যাম। এখন বলছে যে আমার মানে এখানে প্রশ্নটা হচ্ছে যে এগুলো ওরা কিছুই চায়নি, শেষে ওরা কি চেয়েছে যে হচ্ছে যদি তাদের আরো সন্তান আসে তাহলে কি ধরনের অ্যাপিয়ারেন্স আসবে, তাহলে তাদের অ্যাপিয়ারেন্সটা কেমন হবে, সেই প্রবাবিলিটিটা কেমন। তাহলে আমাকে কি করতে হবে? এখন এইটা আবার নতুন করে ক্রস করে দেখতে হবে, তাই না? ক্রস করলে কি আসবে? এইখানে হচ্ছে তোমার 4টা গ্যামেট আসবে, এইখানে আসবে 2টা গ্যামেট, তাই না? জি ম্যাম। সরি, পুরুষের জন্য মানে ম্যানের জন্য আসবে 4টা গ্যামেট, আর ওমেনের জন্য আসবে 2টা গ্যামেট। এই 2টা গ্যামেট আর 4টা গ্যামেট যদি আমি ক্রস করি, চেকার বোর্ডে দেখাই, তাহলে কি আসবে? 8 ধরনের অফস্প্রিং আসবে। এই 8 ধরনের অফস্প্রিং এর মধ্যে এই একটাও পাওয়া যাবে, রিসেসিভটাও পাওয়া যাবে। তাহলে কি বলতে হবে? যে if another children are born of this couple, what will be the probability regarding the appearance of them as to the trait mentioned? যে হচ্ছে তাদের অ্যাপিয়ারেন্স গুলো কেমন হবে। তাহলে বলবা যে ওই 8টা আসলে কেমন কেমন আসলো সেটা বললেই হয়ে গেল, কি কি অ্যাপিয়ারেন্স আসছে, ঠিক আছে? জি ম্যাম। যে কেউ হচ্ছে তোমার রাইট হ্যান্ডেড ব্রাউন আই আসবে, কেউ রাইট হ্যান্ডেড ব্লু আই আসবে, কেউ আবার লেফট হ্যান্ডেড ব্রাউন আই, কেউ লেফট হ্যান্ডেড ব্লু আই, যেটা লেফট হ্যান্ডেড ব্লু আইটা তো আছেই দেওয়া অলরেডি। এই এদের রেশিওটা কেমন আসবে এগুলা লিখলেই হয়ে যাবে। যদি কেউ ক্রসটা শুধু ধরতে পারে আর হচ্ছে ক্লুটা ধরতে পারে যে ক্লু কি দেওয়া আছে, তাহলে অঙ্ক সে কমপ্লিট করতে পারবে। তোমাকে লেখার ক্ষেত্রে লজিক লেখার ক্ষেত্রে একদম মানে হুবহু যেভাবে এখানে লেখা আছে বা আমরা যেভাবে লিখি সেভাবে লিখতে হবে এমন না, তোমার কথাটা তুমি উপস্থাপন করতে পারলেই আমরা খুশি। আরো কিছু বলবো? অঙ্ক ক্লিয়ার হয়েছে? কই গেল সেই ছেলেটা? বোঝে না, কম বোঝে। ও কি অঙ্ক নিয়ে চিন্তা করছে নাকি? এটা নিখোঁজ। ম্যাম ও অঙ্ক করে দেখাবে আপনাকে। ও আচ্ছা আচ্ছা। এই কে কথা বলে রে? ঠিক আছে, নেক্সট শনিবার আমি আরেকটা ক্লাস নিব, ট্রাই হাইব্রিডের ক্লাসটা নিয়ে আমি তারপরে হচ্ছে চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করবো পরে ক্লাসগুলো কে নিবে বা তোমাদের কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, বা আমাকে যদি অ্যাসাইন করে আমি তাহলে ক্লাস নিব। ট্রাই হাইব্রিডটা পর্যন্ত আমার ক্লাস আছে আর কি। ক্লাস কি শেষ করবো? জি ম্যাডাম, শেষ করুন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। শনিবার দেখা হবে, নেক্সট শনিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।